দর্শক আসসালামু আলাইকুম। নবম জাতীয় পে স্কেল নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, আসলে কতটুকু বেতন বৃদ্ধি পাবে, কীভাবে বেতন বৃদ্ধি পাবে, যদি 50% বেতন বৃদ্ধি পায় তাহলে অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো সরকার কীভাবে বাস্তবায়ন করবে এবং সর্বোপরি সরকারি কর্মকর্তা কর্মচারী যে 22 লাখ সদস্যের পরিবার রয়েছে তারা আসলে উপকৃত হবেন নাকি তাদের ক্ষতিটাই বেশি হবে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আজ আলোচনা করতে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন আপনাদের খুবই পরিচিত মুখ, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক ভাই। আপনাকে দ্য ডেইলি ক্যাম্পাসের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দ্য ডেইলি ক্যাম্পাস স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। মালেক ভাই, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আজকে তারিখটা যদি আমরা হিসাব করি তাহলে আজকে হচ্ছে 2 জুন। খুব সম্ভবত 6 জুন 2026-27 অর্থ বছরের যে বাজেট সেটি হয়তো জানা যেতে পারে। এরপরে 11 জুন সেটি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, জাতীয় সংসদে বাজেট উত্থাপন করা হবে। তো আসলে এই যে অল্প কিছুদিন বাকি আছে, 4 দিন এবং 9 দিন, এরপরও তো আসলে সরকারের পক্ষ থেকে আপনারা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনো পাননি যে আসলে কতটুকু বেতন আপনাদের বৃদ্ধি পাবে, বেতন শুধু মূল বেতনই বৃদ্ধি পাবে নাকি অন্যান্য সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে, সেই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। এর ফলে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। আসলে এই বিষয়টিকে আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিভাবে দেখছেন, একটু সে বিষয়ে জানতে চাই। ধন্যবাদ আজকে এই সমসাময়িক বিষয়টা নিয়ে আলোচনায় আসার জন্য। আমি একটু ব্যাকের দিকে যাচ্ছি যে আমাদের যে সংগঠনটা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, আপনারা শুরুতেই আমাদের সাথে ছিলেন। আমাদের পদযাত্রা শুরু হয় ডিসেম্বরের শেষের দিকে এবং আমরা ফেব্রুয়ারির 6 তারিখে লাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা লাস্ট একটা সম্মিলিতভাবে একটা প্রোগ্রাম করেছিলাম, যেখানে কয়েক লক্ষ কর্মচারী উপস্থিত ছিল। তার পরবর্তী থেকেই শহীদ মিনারে সেদিন আপনার ইতিহাস সৃষ্টি হয়েছিল। বলা যায় যে এই যে জাপানের হিরোশিমা শহরে শ্রমিকদের আন্দোলন নিয়ে যে একটা বিস্ফোরণ ঘটেছিল, তার পরবর্তীতে এই দ্বিতীয় হিরোশিমা সেদিন 6 ফেব্রুয়ারি শহীদ মিনারে এবং যমুনার অভিমুখে যেটা ঘটেছিল, কয়েক লক্ষাধিক লোক সেদিন উপস্থিত হয়েছিল এই শুধু এই পে স্কেল বাস্তবায়নের দাবিতে। কিন্তু তারপরও আমাদের সেই সোনার হরিণ, সেই স্বপ্নের পে স্কেল আজও আমরা আলোর মুখ দেখতে পাইনি, আজও আমরা সেটার বাস্তবায়ন আমরা বাস্তবে দেখিনি। তো আমরা তখন যে সংগঠনগুলি একসাথে কাজ করেছিল, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সেই সংগঠনগুলি আসলে আজকের এই পে স্কেলের দাবি নিয়ে আমরা মাঠে কাউকেই আসলে পাচ্ছি না, সেভাবে দেখা যাচ্ছে না। আপনারা অনেক সংগঠন দেখেছিলাম, কিন্তু আসলে সেই সংগঠনগুলোকে আমরা কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। আমরা শুধু দেখছি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি যে আছে, অর্থাৎ আপনার যে সংগঠনটা, সেই সংগঠনকে আমরা এখনো সংবাদ সম্মেলন দেখছি। আপনারা কিছু থেকে মানববন্ধনও করেছিলেন, এরকম দেশের বিভিন্ন জায়গায় আপনারা কর্মসূচি পালন করছেন, সেটা আমরা দেখছি। সেটাই বলছিলাম যে প্রায় 200-র মতো সংগঠন কিন্তু পে কমিশনে মত বিনিময় সভায় অংশ নিয়েছিল। আর আজকে যখন একটা একেবারে কমপ্লিট নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, তখন কর্মচারীদের সেই দাবি নিয়ে কথা বলার মতো কোনো সংগঠন নেই, কোনো নেতা নেই। আজকে আমরা দেখেন কল্যাণ সমিতি সারা দেশের 22 লক্ষ কর্মচারীদের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা আমাদের সাথে সবসময়ই ছিলেন, এজন্য কৃতজ্ঞতাও প্রকাশ করছি। আপনারা জানেন যে আমরা চট্টগ্রামে, মানিকগঞ্জ, তারপরে খুলনা, পটুয়াখালী, বিভিন্ন জায়গায় এই পে স্কেল বাস্তবায়নের জন্যই আমরা কিন্তু সমাবেশ করে আসছি। লাস্ট যে প্রোগ্রামটা আমরা 17ই মে করেছিলাম ইয়াতে আপনার এই যে প্রেস ক্লাবে, এবং আমরা কালো কাপড় মুখে বেঁধে আমরা একটা মৌন মিছিলও করেছিলাম। এবং আমরা একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য স্মারকলিপি দিয়েছি। প্রতিটা জেলা থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আমরা আবেদন চেয়েছিলাম, বারবার বলার পরও আমরা সেই সাক্ষাতের সুযোগটা আসলে আমরা পাইনি। এরপর সর্বশেষ যেটা, যে সুপারিশ প্রণয়ন কমিটি সচিব পর্যায়ে যারা আছেন তাদের কাছে দ্রুত সুপারিশ দেওয়ার জন্য আমরা সর্বশেষ একটা স্মারকলিপি দিয়েছিলাম, এবং 10 জন যে কমিটিতে সদস্য ছিল প্রত্যেকের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম যাতে দ্রুত সুপারিশটা জমা দেয় বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে। এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে একবারই আর মাত্র 4-5 দিন সময় আছে, আসলেই 7 জুন বাজেট অধিবেশন শুরু হবে।
আর 11ই জুন বাজেট ঘোষণা হবে। ঘোষণা হবে। মানে সরকারি চাকরিজীবীদের মানে ভাগ্য নির্ধারণ হবে এই বাজেটে, এবং সেটা আসলে কতটুকু হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে একটা অস্থিরতা বা অনিশ্চয়তা কর্মচারীদের মধ্যে বিরাজ করছে। যেমন বিভিন্ন মিডিয়ায়, সংবাদে, টেলিভিশন চ্যানেলে বা বিশ্বস্ত সূত্রে আমরা যত খবরই আমরা পাচ্ছি না কেন, মনের ভিতরে একটা ভয় থেকেই যাচ্ছে যে সরকার তো কিছু বলেনি। আনুষ্ঠানিকভাবে প্রতি সময়ই কিন্তু বিবৃতি দেয়, অর্থ মন্ত্রণালয় থেকে দেয় বা অর্থ সচিব দেয় বা আগে যারা যেভাবে দিয়েছিলেন সেইভাবে কিন্তু স্পষ্ট কোনো ঘোষণা আমরা আজও পাইনি। যার কারণে কর্মচারীদের মধ্যে এই অনিশ্চয়তাটা তৈরি হয়েছে যে আসলেই কি পে স্কেল হচ্ছে। রাইট। যে 11 বছর আমরা অপেক্ষা করেছিলাম এই পে স্কেলটার জন্য, এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন যে আপনারা জানেন যে ক্ষমতায় আসলে তারা পে স্কেল বাস্তবায়ন করবে। সেই হিসাবে এই সরকারের এটা প্রথম বাজেট, এবং আমরা জানি যে 9,30,000 কোটি টাকার একটা বিশাল বাজেট হতে যাচ্ছে। সেখানে আমাদের এই ভাগ্য নির্ধারণের জন্য আসলে কতটুকু থাকবে বা কতটুকু থাকবে না এটা নিয়ে আমরা খুবই অনিশ্চয়তার মধ্যে আছি, এবং আমরা আশা করি যে এই বাজেটেই আমাদের জন্য বরাদ্দ রাখা হবে এবং কর্মচারীদের যে এতদিনের যে আশা প্রত্যাশা সেটা পূরণ হবে। ধন্যবাদ মালিক ভাই। আমরাও আশা করছি সরকার এই বিষয়ে দ্রুত হয়তো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা কোনো ঘোষণা দেবে, এমনটাই প্রত্যাশা করছি। আব্দুল মালিক ভাই, যেটি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে বর্তমান সময়ে সেটি হচ্ছে বিভিন্ন সূত্র বা অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলেন বা সচিব কমিটির যে সূত্র, সেই সূত্রের মারফতে আমরা গণমাধ্যম কর্মীরা বিভিন্ন নিউজ করা হয়েছে যে বেসিকের 50% বৃদ্ধির একটা কথা শোনা যাচ্ছে। অর্থাৎ আপনার যে মূল বেতন, সেই মূল বেতনের 50% এই অর্থ বছরে বা আসন্ন যে অর্থ বছর 26-27 অর্থ বছর, সেই অর্থ বছরে বৃদ্ধি পাবে। তো যদি পে স্কেল বাস্তবায়ন হয়, আমরা সচরাচর যেটি জানি যে আপনারা একটা বিশেষ সুবিধা পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে 10% বা 15% ক্ষেত্র বিশেষে। তো পে স্কেল যদি বাস্তবায়ন হয়, সেই বিশেষ সুবিধা তো বাতিল হয়ে যাবে, অটোমেটিকলি বাতিল হয়ে যাবে, যেটা আগের পে স্কেলগুলোতে হয়েছে। তো আমার আসলে বিষয় জানার যে বিষয়টা সেটা হচ্ছে, যদি 50% বৃদ্ধি করা হয় এবং 15% বাতিল করা হয়, তাহলে তো আলটিমেটলি থাকছে 35%। তো এতে আসলে আপনাদের বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুব একটা লাভ হবে না বলে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা অভিমত দিয়েছেন। আপনি যেহেতু একটা সংগঠনের নেতা, আপনার কাছে জানতে চাই আপনার অভিমত কি এই বিষয়ে। আসলে একবারে সময়ের সেরা প্রশ্ন যে দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর আমরা যে একটা বেতন বৃদ্ধির সুখবর পেতে যাচ্ছি। জি। কর্মচারীদের বেতন বৃদ্ধির একটাই নাম, সেটা হচ্ছে পে স্কেল। সেই পে স্কেলটা যেটা আমরাও শুনতেছি যে 3 ধাপে বাস্তবায়িত হবে, 3 বছর সময় লাগবে। আপনারা জানেন যে 5 বছর পর পর পে স্কেল হয়। 2015 সালে লাস্ট পে স্কেল হয়েছিল, যেটা 8ম পে স্কেল। এর পরবর্তীতে আর কোনো পে স্কেল হয় নাই, কিন্তু 2টা পে স্কেল দেওয়ার সময় পার হয়ে গেছে, একটা 20 সালে, একটা 25 সালে। সেই 2টা পে স্কেলের সমন্বয় করে আজকে 9ম পে স্কেল হতে যাচ্ছে। এই 11 বছরে কিন্তু কর্মচারীদের বেতনের মৌলিক কোনো পরিবর্তন হয়নি, এবং এই 11 বছরে কিন্তু দ্রব্যমূল্য থেমে থাকেনি। প্রতিটা দ্রব্যমূল্য, প্রতিটা পণ্য আজকে যে নিম্ন বেতনভুক্ত কর্মচারী যারা, তাদের প্রত্যেকের ক্রয় ক্ষমতার বাইরে। একেবারে আপনার ঘরের এই যে হাঁড়ি পাতিল মাজুনি, মাজার যে মাজুনি, টুথপেস্ট থেকে শুরু করে আপনার শিক্ষা, চিকিৎসা, প্রতিটি পণ্য, একটা সংসারে 6 সদস্য বিশিষ্ট একটা পরিবার চালাতে গেলে যে প্রতিটা পণ্য লাগে, এমন কোনো পণ্য নেই যেটা দাম বাড়েনি বা যেটা ডাবলের চেয়ে বেশি হয়নি। কিন্তু বেতনটা সেই 15 সালের বেতনটাই রয়ে গেছে, 8,250 টাকা, জাস্ট সেখানেই আছে, হয়তো 5% ইনক্রিমেন্টে যা বাড়ছে। কিন্তু সেই 2টা পে স্কেল পাওয়ার পর, মানে 2টাকে সমন্বয় করে আজকে যে পে স্কেলটা হতে যাচ্ছে, সেটা যদি ভেঙে, বেসিক ভেঙে, মূল বেতন ভেঙে আপনাকে 50% দেওয়া হয়, তাহলে প্রথম সমস্যাটাই হচ্ছে আইবাসে আটকাবে। আচ্ছা। যে আইবাসে আপনাকে নতুন করে সিস্টেম করতে হবে, কয়েকটা ধাপে গিয়ে এটাকে পাটে পাটে করতে হবে, কারণ আইবাসে আপনি যে সিস্টেমটা করা আছে এখন, আপনার সেই নিয়মটাকে পুরো পাল্টাতে হবে। আচ্ছা, ঠিক আছে, কারণ 2015 সালের পে স্কেল আইবাসের মাধ্যমেই হয়েছে। এখন আপনি যদি সেখানে 50%, আমি আপনাকে খুলেই বলি, 8,250 টাকা হলো লাস্ট স্কেল। এই স্কেলটা যাবে, আমরা যেটা শুনতেছি, 20,000 টাকায়।
তখন আইবাসে যখন এটাকে ক্লিক করা হবে ডাইরেক্ট 20,000-এ চলে যাবে। যে একবারে নিউ কামার, নতুন যে, জি। তার আর কোনো ইনক্রিমেন্টে যুক্ত হবে না। যার চাকরি বেশি তার ইনক্রিমেন্টগুলি ওইটার মাথায় গিয়ে লাগবে, কিন্তু তার 8,250 টাকা থেকে সরাসরি 20,000-এ চলে যাবে। এখান থেকে যদি আপনি বেসিক ভাঙেন, তো সেক্ষেত্রে আপনাকে সিস্টেম চেঞ্জ করতে হবে, আর নতুবা আপনাকে পুরাটা ফিক্সেশন করার পরে সেখান থেকে আপনাকে ওই বেসিক যেটা বর্ধিত অংশ, মানে 8,250 টাকা বাদ দিলে তাহলে বাকি যে টাকাটা থাকে সেইটার 50% আনবে। সেখান থেকে আবার আপনার 15% কিন্তু সরকার সমন্বয় করবে বা প্রত্যাহার করে নেবে, তাহলে থাকবে 35%। আপনি চিন্তা করেন এখন 35%-এ কতটুকু বেতন বাড়বে, আর সেই 35%-এ যে বেতনটা বাড়বে তাহলে দ্রব্যমূল্যের উপরে যে প্রভাবটা পড়বে সেটার সাথে বেতনের সাথে টোটালি কোনো সামঞ্জস্য থাকবে না। যার কারণে যে বেতন হবে, আমরা মনে করি যে বেতনটুকু বাড়বে তাতে একজন কর্মচারী, একেবারে 20তম গ্রেডের একজন কর্মচারীর এক সপ্তাহেরও বাজার হবে না। মাঝখান থেকে ব্যবসায়ীরা ফায়দা করবে, তারা এটাকে কেন্দ্র করে ধাপে ধাপে তারা দ্রব্যমূল্য বৃদ্ধি করবে। মনে করেন এটাকে বাড়াতে 3 বছর লাগবে, ওই 3 বছরই তো এটা নিয়ে একটা ডাকডোল বাজবে। জি, প্রত্যেক বছরই হবে, প্রতি বছরই একটা বাজেটের সময় এটা হবে, ওই প্রতি বছরই তারা এটাকে করে মানে কেন্দ্র করে বলবে যে হ্যাঁ বেতন বাড়াইছে দাম বাড়াও, বেতন বাড়াইছে ভাতা বাড়াইছে দাম বাড়াও। আর আপনার এটা যদি একবারে হয়ে যায় তখন কিন্তু ওই দ্রব্যমূল্য যা বাড়বে একবারই বাড়বে, বারবার আর বাড়ার সুযোগ নেই, থাকছে না। আর যদি আপনি এটাকে প্রসেসিং করতে যত সময় নেবেন দ্রব্যমূল্য তত বেশি বৃদ্ধি পাবে। সুতরাং এটা আমাদের কর্মচারীদের জীবনে খুব একটা প্রভাব পড়বে না। বুঝতে পেরেছি মালিক ভাই। এটাই আসলে যারা বিশেষজ্ঞ রয়েছেন এখানে তারা তেমনটাই মনে করেছেন। আপনার এই ব্যাখ্যা খুবই চমৎকার হয়েছে, আপনাকে ধন্যবাদ। আমি আসলে যেটি জানতে চাই এখন, অতীতের পে স্কেলগুলো কীভাবে বাস্তবায়ন হয়েছে? এইবার তো আপনাদের 3 কিস্তিতে পে স্কেল কার্যকরের একটা কথা শোনা যাচ্ছে, তো এরকম ভেঙে ভেঙে বা কিস্তিতে পে স্কেল দেওয়ার অতীত ইতিহাস আছে কিনা একটু জানাবেন। আমার চাকরি হয় 2005-এ। 2005-এই আমি চাকরিতে ঢুকে 3 মাস পরেই আমি একটা পে স্কেল পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। 2005-এ একটা হয়েছে, 2009-এ একটা হয়েছে এবং সর্বশেষ 2015 সালে। এই 3টা পে স্কেল আমি পেয়েছি। 3টা পে স্কেলের কখনোই আমরা দেখি নাই যে বেসিক ভেঙে দিয়েছে। প্রথম ধাপে আপনার মূল বেতনটার উপরে কোনো হাত দেয়নি, হাত দেওয়া হয়, কারণ এটা হাত দেওয়ার সুযোগও নাই। মূল বেতন ভেঙে দেওয়ার কোনো উপায় নেই। আপনি যদি আইবাসে সিস্টেম করেন, আইবাসে ফিক্সেশন করার পর আপনি যদি সেখান থেকে 1 টাকাও কম দেন, ওই 6 মাস পর ওই 1 টাকা আপনাকে বকেয়া দিতে হবে। আচ্ছা। এবং আপনি যদি বকেয়া না দেন তাহলে সে যে কোনোভাবে এটা মানে পাওয়ার জন্য সে আবেদন করতে পারবে সরকারের কাছে। আর এই 3টা পে স্কেল অতীতের সময় আমি বেশিরভাগটাই দেখেছি যে 2 ধাপে হয়েছে। প্রথম ধাপে আপনার মূল বেসিকটা দিয়েছে, দ্বিতীয় ধাপে অর্থাৎ 6 মাস পর আবার অন্যান্য যে ভাতাগুলি আছে সেগুলি দিয়েছে। কোনোটায় ওই পুরা থেকে বকেয়া দিয়েছে, আবার কোনোটা বকেয়া দেয়নি যে একবারে। কিন্তু বেসিক ভেঙে কোনো পে স্কেল আসলে এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে বাস্তবায়ন হয়নি। ধন্যবাদ মালিক ভাই। আসলে সরকার কি করতে চাচ্ছে বা তাদের পরিকল্পনা কি, সে বিষয়ে যদি আনুষ্ঠানিক একটা ঘোষণা তারা দিত তাহলে হয়তো আজকে আমাদের এই প্রশ্নগুলো করতে হতো না, আর কর্মচারীর মধ্যে হতাশাটাও সৃষ্টি হতো না। তো আমরা আশা করছি সরকারের উচ্চ পর্যায়ে বা শীর্ষ পর্যায় থেকে শীঘ্রই এই বিষয়ে একটা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আব্দুল মালিক ভাই, খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা বা ইস্যু, সেটি হচ্ছে যারা বর্তমানে পিআরএল ভোগ করছে, সরকারের অনেক সচিব বা অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব থেকে শুরু করে আপনাদের অনেক নবম গ্রেড বা 10ম গ্রেডের কর্মচারীরাও হচ্ছে পিআরএল ভোগরত আছে। তো তাদের ক্ষেত্রে এই 50% ফিক্সেশনটা কীভাবে নির্ধারিত হবে সেই বিষয়টি একটু জানতে চাই। এটা একটা জটিল প্রশ্ন, যেটা আমি বললাম যে ফিক্সেশনে যে জটিলতাটা তৈরি হবে। যেমন যারা আমাদের এই পিআরএলের নিয়মটা হচ্ছে যে পিআরএল থাকা অবস্থায়, একদিন থাকা অবস্থায়ও যদি পে স্কেলের গেজেট হয় বা কার্যকরের তারিখ নির্ধারণ হয়, যেমন 1 জুলাই যদি পে স্কেল কার্যকর হয় তাহলে ওই 1 জুলাই অনেকেই আছে যার পিআরএল শেষ হবে, তাহলে ওই দিনের জন্য, ওই একদিনের জন্য তাকে পুরো ফিক্সেশন তার করতে হবে এবং সে পে স্কেলের সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবে। তাহলে সেই ক্ষেত্রে 2 জুলাই থেকে তার সেটেলমেন্টের কাজ শুরু হবে। ঠিক আছে? তো একজন কর্মচারী যদি 1 জুলাইতে অবসরে যায় এবং সে যদি 20,000 টাকা বেসিক নিয়ে অবসরে যায়, বা ধরলাম 8,250 টাকা নিয়েই সে অবসরে গেল, 8,250 টাকা থেকে অবসরে গেলে তার ফিক্সেশনটা ওই 20,000-এ করতে হবে। তো 20,000-এ করলে আপনাকে
পরের দিনই যদি তার সেটেলমেন্টটা দেওয়া হয় বা এক সপ্তাহের ভিতরে তার সেটেলমেন্টের টাকা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনি তাকে 50% দিতে পারবেন না। তার বাকি টাকাটা তো আপনি আবার 1 বছর পরে দেবার কথা রয়েছে। তাহলে আপনি ওই সময় তাকে বাকি 50% কিভাবে দিবেন? তাকে তো আর আপনি দিতে পারবেন না, দেওয়ার সুযোগও নাই। তাহলে সেক্ষেত্রে কি এখন আপনি গেজেট কি 2 নিয়মে করবেন? যে যারা পিআরএল এ আছেন তাদের জন্য কি এক নিয়মে গেজেট হবে, আর অন্যদের জন্য একরকম? এলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে আইবাসের সিস্টেমে গেলেও আবার তার জন্য কি আবার আরেকটা নিয়ম করবেন? আইবাসের সিস্টেম তো যেটা একটা সিস্টেমই করতে হবে, ওটা যেহেতু সারা বাংলাদেশ ওটার উপরে চলে, এটা একটা বিশাল জিনিস। এখন এইটার জন্যই আসলে কর্মচারীদের মধ্যে যে একটা চরম হতাশা কাজ করছে যে আসলেই আমরা 50% পাবো না 100% পাবো, যদিও সরকার থেকে আমরা আসলে কিছুই জানি না, কোনো আপডেটই এই সরকার ক্ষমতায় আসার পর আমরা শুধুই শুনতেছি যে পে স্কেল হচ্ছে, কিন্তু আদৌ পে স্কেল হবে কিনা সরকার থেকে এরকমের একটা কোনো নির্ভরযোগ্য বা কোনো নীতি নির্ধারক মন্ত্রী মহোদয় বা অর্থ সচিব বা এই লেভেলের কেউ এই বিবৃতিটা এখনও সরকারের পক্ষ থেকে আসেনি, যেটা আমরা বারবার দাবি করে আসছিলাম যে অন্তত বাজেট শুরু হওয়ার আগে সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি যাতে আমাদের মধ্যে আসে যে পে স্কেলটা হচ্ছে, তাহলে কর্মচারীদের মধ্যে যে হতাশা বিরাজ করছে সেটা আসলে থাকতো না। আর এই জটিলতাগুলা আমরা আশা করি যে সরকার এগুলি চিন্তাভাবনা করেই তারা পে স্কেল বাস্তবায়নের দিকে সামনে আগাবে, এবং আমরা দাবি জানাবো যে আমরা দীর্ঘ 11 বছর পরে পে স্কেল পাচ্ছি, আমরা কোনো ধাপে চাচ্ছি না, একবারই সবটা দেওয়ার জন্য। সবটা একবারে দিলে হয়তো কষ্ট হবে, কিন্তু এটার উপরে ভিত্তি করে বারবার এই ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করার সুযোগ পাবে না এবং কর্মচারীরাও লাভবান হবে। হয়তো আমরা এটা বলতে পারি যে উন্নয়ন, দেশের উন্নয়ন তো প্রতি বছরই হচ্ছে, বাজেটও কিন্তু প্রতি বছর হবে, কিন্তু পে স্কেল তো প্রতি বছর হবে না, পে স্কেলটা তো একবারই হবে। তো সুতরাং সেই পে স্কেলটা বাস্তবায়নের জন্য প্রয়োজনে অন্য একটা সাইট কাটছাট করে পে স্কেলের বরাদ্দটা বাড়ালে কর্মচারী অঙ্গন এই সরকারের প্রতি আরও বিশ্বস্ত হবে এবং নির্ভরশীল হবে, এটা আমাদের ধারণা। ধন্যবাদ মালিক ভাই, খুব চমৎকার আলোচনা। এবং আজকের আলোচনার শেষ প্রশ্নটি আপনাকে করতে চাই, যদিও আমরা আশাবাদী মানুষ, আমরা আশা করব এমনটি যেন না হয়, তারপরও আসলে আমরা অর্থমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সূত্র দিয়েও আমরা কিন্তু অনেক নিউজ দেখেছি যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে এই 26-27 অর্থ বছর থেকেও। তারপরও কোনো কারণে যদি আসলে আসন্ন বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা না হয়, তখন আসলে আপনারা কি করবেন বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি করবে সেই বিষয়টি একটু জানতে চাই। বড়ই দুঃখজনক, যদিও কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে যে সরকার বাজেট রাখবে না এরকম চিন্তাটাই আমরা আসলে মাথায় নিতে চাই না। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তার নির্বাচনী ইশতেহারে যে ওয়াদা করেছেন, যে কথা বলেছেন সেটা তিনি রাখবেন, বাজেটেও বরাদ্দ থাকবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু ওই যে এখনও আমরা আনুষ্ঠানিক কোনো বিবৃতি না পাওয়ায় এই অনিশ্চয়তাটা কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে। সেক্ষেত্রে যদি কোনো কারণে আমাদের এই পে স্কেলে এত ডাকঢোল এত কিছু, এই যে মিডিয়ারা বা বিভিন্ন মাধ্যমে এই পে স্কেলের প্রতিদিন এইটার একটা বিশাল একটা আপডেট কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে পাই, যার কারণে দ্রব্যমূল্যের উপরে কিন্তু অনেকটা প্রভাব অলরেডি পড়ে গেছে। এর কারণে অনেক দ্রব্যমূল্যর দামও বেড়ে গেছে অলরেডি। আপনি জানেন যে সয়াবিন তেলের দাম এখন 200 টাকা হয়ে গেছে, যেটা 180 টাকা ছিল, অন্তত 20 টাকা প্রতি লিটারে বেড়ে গেছে। আবার খোলা তেল যেটা, সেটা 210 টাকা গতকালকে দেখলাম। তাহলে এভাবে এই দামগুলো কিন্তু এই পে স্কেলকে বেতন বৃদ্ধি হচ্ছে এটাকে কেন্দ্র করে এই দামগুলি বেড়েছে। তো এত কিছুর পরেও যদি সেই বরাদ্দই যদি না রাখা হয়, আমরা 10-11টা বছর তো অভুক্ত, খেয়ে না খেয়ে আছি। তাহলে আমাদের কর্মসূচি ঘোষণা করা আছে যে আমরা 12ই জুন থেকে তাহলে প্রতিটি জেলায় সারা দেশে আমরা না খেয়ে থাকব। তার মানে হচ্ছে আমরা প্রতিটি জেলায় প্রতিটা প্রেস ক্লাবের সামনে আমরা অনশন কর্মসূচি পালন করব, এবং ঢাকায় জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অবস্থান করে সেখানে আমরা অনশন কর্মসূচি পালন করব। যতক্ষণ পর্যন্ত পে স্কেল না হবে ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করব না। একেবারে যেহেতু আমরা অনাহারে আছি, সরকার আমাদেরকে মারতে চায়, কষ্ট দিতে চায়, তাহলে আমরা একবারেই মরে যাই। আমরা একবারে পরিবার সহ আমরা অবস্থান করে এই কর্মসূচি আমরা পালন করব। যদিও আমরা আশা করি
যেটা করতে হবে না, সরকার নিশ্চয়ই কর্মচারীদের কথা চিন্তা করবে, কেননা কর্মচারীদেরকে দিয়েই তো দেশ চলে, রাষ্ট্র চলে। এছাড়া তো কর্মচারীরা যদি কাজ বন্ধ করে দেয়, রাষ্ট্র এক পাও চলার সুযোগ নেই। তা আমরা আশা করি সরকার সেই কাজ করবে না। কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা সেটা সরকার অবশ্যই পূরণ করবে, মানবিক সরকার। আমরা চাই বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী, পুরুষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা সেই হিসেবে ওনাকে আমরা সেরা প্রধানমন্ত্রী হিসেবেই ধরে নেই, যে পুরুষ প্রধান দেশে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে আমরা সেরা প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করি। সেরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা সেরাটাই চাই, এটাই আমরা সরকারের কাছে আশা করি, এবং সরকার এই 22 লক্ষ পরিবারের মুখে হাসি ফোটাবেন বলে আমরা বিশ্বাস করি, এবং আমাদের এই পে স্কেল, শতভাগ পে স্কেল আমরা একবারই বাস্তবায়ন হবে সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ মালেক ভাই। আমরাও প্রত্যাশা ব্যক্ত করছি যে এই যে 22 লাখ কর্মচারী যারা রয়েছেন, কর্মচারী, তাদের যে আকাঙ্ক্ষা বা যে দাবিগুলো, সেটি অবশ্যই এই নির্বাচিত সরকার বিবেচনায় করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনাটি এখানে শেষ করছি। শিক্ষাসহ সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।